সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর কীর্তিকলাপ সিরিজের খেলোয়াড় তারিণী খুড়ো একটি হাস্যরসাত্মক ও চমকপ্রদ গল্প, যেখানে তারিণী খুড়োর জীবনের এক বিস্ময়কর অধ্যায়ের গল্প উঠে আসে। ক্রিকেট ম্যাচে তার রহস্যময় অংশগ্রহণ। মার্তণ্ডপুর রাজবাড়ির মাঠে সাহেবদের বিরুদ্ধে একটি ঐতিহ্যবাহী ক্রিকেট ম্যাচে তার নাম উঠে আসে। তবে এখানেই শেষ নয়, গল্পে ঘটে এমন এক ঘটনা যা ভূত, ক্রিকেট আর বিস্ময়ের দুর্দান্ত মিশেল। রাজার রাজসভা, প্রাসাদ, পুরনো ডায়েরি আর তার সঙ্গে খেলার মাঠ, সব মিলিয়ে গল্পটি হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ এর মজাদার এক সাহিত্য ভ্রমণ। স্বাগত প্রিয় শ্রোতা, আপনি শুনছেন সত্যজিৎ রায় রচিত তারিণী খুড়োর কীর্তিকলাপ সিরিজের আরেকটি দুর্দান্ত গল্প, খেলোয়াড় তারিণী খুড়ো। এক ক্রিকেট ম্যাচ, এক রাজবাড়ির মাঠ, আর তারিণী খুড়ো অদ্ভুত খেলার অভিজ্ঞতা। চলো মুড়িমুড়কি নিয়ে বসে পড়ো। এই গল্পে হাসি, রহস্য আর একটু ভূতও আছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ এই রকম গল্প আসবে আরও অনেক। চলো তবে শুরু করা যাক আজকের গল্প। ডিসেম্বরের 29-এ শীতটা পড়েছে বেশ জাঁকিয়ে। সন্ধেবেলা তারিণী খুড়ো এলেন, গলায় আর মাথায় মাফলার জড়িয়ে। তোরা মাঠে যাচ্ছিস না খেলা দেখতে? তক্তপোষে বসেই প্রশ্ন করলেন খুড়ো। নাকি দুধের স্বাদ ঘোলে মেটাবার তাল করছিস? তার মানে, জিজ্ঞেস করলাম আমি। ওই টেলিভিশন আর কি, বললেন খুড়ো। লোককে ঘরকুনো করার জন্যে অমঞ্জুনিসার দ্বিতীয় নেই। আমাদের সময় খেলা দেখতে হলে টিকিট কেটে মাঠে যেতে হতো, আর তার মজাটাই ছিল আলাদা। শীতকালের মিঠে রোদে সবুজ রঙের খোলা বেঞ্চেতে বসে সবুজ ঘাসে ঢাকা মাঠে সাদা পোশাক পরা লোকগুলোর কাণ্ড দেখে দিব্যি সময় কেটে যেত। তার মধ্যে দুটো একটা বাউন্ডারি, ওভার বাউন্ডারি হলে তো কথাই নেই। মনে আছে দিলবার হোসেনের খেলা জার্ডিনার এমসিসি টিমের এগেনস্টে? মাথায় পট্টি, বল লেগে মাথা ফেটে গেছে, তাই নিয়ে খেলছে দিলওয়ার। স্টাইল পাইলের বালাই নেই, ব্যাট ধরেছে যেন কোলা ব্যাঙ ওত পেটেছে। কিন্তু কি খেলা খেললে লোকটা! 64 না 65 রান, কিন্তু প্রত্যেকটি রানের দাম লাখ টাকা। সে তো হলো, কিন্তু খেলা যদি না জমে? তাতে কি হলো? চারপাশে লোক রয়েছে, তাদের সঙ্গে খোশ গল্প করো। লাঞ্চ টাইমে মুরগির কাটলেট আর হ্যাপি বয় আইসক্রিম। বিকেল যত বাড়ছে, সূর্য তত হেলছে পশ্চিমে, আর গাছের ছায়া লম্বা হয়ে মাঠটাকে ছেয়ে ফেলছে। উত্তরে হাইকোর্ট, ব্যাটে বলে খুটখুটের ফাঁকে ফাঁকে গঙ্গার থেকে স্টিমারের ভোঁ। আর কত বলবো, সাহেবরা বলে গেছে ইডেনের মতো ক্রিকেটের মাঠ দুনিয়ায় দুটি নেই। আপনার যে ক্রিকেটে এত শখ, সে তো একদিন বলেননি, ন্যাপলা জিজ্ঞেস করল। বলিস কি, আমার হিরো ছিল রঞ্জি, জাম সাহেব অফ নওয়ানগর, মহারাজা রঞ্জিত সিংজি। নওয়ানগরের রাজা, ক্রিকেটেরও রাজা। সাহেবদের চোখ টেরিয়ে যেত কালা আদমির খেলা দেখে। যেসব ভারতীয় বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে, তার মধ্যে রঞ্জি বোধহয় প্রথম। তবে শুধু ক্রিকেট কেন, এই 65 বছরের জীবনে কোনো খেলাই বাদ দেয়নি এ শর্মা। ডাঙ্গুলি, হাডুডু থেকে শুরু করে ব্রিজ, পোকার, দাবা, বিলিয়ার্ড পর্যন্ত। স্কুল কলেজে হকি, ক্রিকেট, ফুটবল রেগুলার খেলতুম। 30 বছর বয়সে একবার এক সাহেব টিমের এগেনস্টে ক্রিকেট খেলতে হয়েছিল। এমসিসি? ঠিকই বলেছিস, বললেন তারিণী খুড়ো। তবে এমসিসির বিরুদ্ধে নয়, এমসিসির পক্ষে। মেডিলিবন নয়, মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাব, আর বিপক্ষ দলের সাহেবরা প্লান্টার্স ক্লাব। কত রান করেছিলেন আপনি? সে বললে তা পুরো গল্পটাই বলতে হয়। তাই বলুন না, বলল ন্যাপলা। ভূতের গল্প তো অনেক হলো, আজ খেলার গল্পই হোক। ভূত যে গল্পে একেবারেই নেই, সেটাও বেশি বললে ভুল হবে। আরে বাস, চোখ গোল গোল করে বলল ন্যাপলা। ভূত আর ক্রিকেট, দারুণ কম্বিনেশন। চিনি দুধ ছাড়া চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে গলার মাফলারটা আরেকটু ভালো করে পেঁচিয়ে নিয়ে তারিণী খুড়ো আরম্ভ করলেন তার গল্প। উত্তরপ্রদেশের উত্তরে হিমালয়ের গায়ে ৩,৫০০ ফুট এলিভেশনে হল মার্তণ্ডপুর শহর। নেটিভ স্টেট, রাজার বয়স 52, নাম বীরেন্দ্র প্রতাপ সিং। এই রাজার সেক্রেটারির চাকরি আমি পেলুম ভগবানগড়ের রাজার রেকমেন্ডেশনে। রাজাদের সম্বন্ধে যে যাই বলুক না কেন, আমি তাদের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি তাতে আমি অন্তত তাদের বদনাম করতে পারব না। হতে পারে যে আমার কপাল ছিল ভালো, তেমন বিচ্ছু রাজার সংস্পর্শে আমি আসিনি। সে যাই হোক, মার্তণ্ডপুরের রাজা আমাকে যেভাবে খাতির করলেন তাতে খুশি না হয়ে উপায় নেই। সেক্রেটারির যাবতীয় কাজ ছাড়াও একটা জরুরি কাজ আমার ছিল, সেটা হলো এই: বীরেন্দ্র প্রতাপ তার বাপ রাজেন্দ্র প্রতাপের জীবনী লিখবেন, সেই কাজে তাকে সাহায্য করা।
রাজেন্দ্র প্রতাপ ছাত্রজীবন থেকেই ডায়েরি লিখতেন। সেই সব ডায়েরি পড়ে তার জীবনের নানান তথ্য বার করে একটা খাতায় নোট করে রাখতে হবে আমাকে। ঘটনাবহুল জীবন, তাই কাজটা করতে ভালোই লাগছিল। এই ডায়েরি থেকেই আমি জানতে পারি যে রাজেন্দ্র প্রতাপের জীবনে ক্রিকেট একটা খুব বড় স্থান অধিকার করেছিল। রাজবাড়ির বিশাল কম্পাউন্ডে একটা ক্রিকেট মাঠ রয়েছে, সেটা এসেই দেখেছিলাম। কম্পাউন্ডের অধিকাংশটাই পাহাড় ছেঁচে সমতল করে ফেলা হয়েছে। তাতে ফুলের বাগান, ফলের বাগান, তীর করে বয়ে যাওয়া সরু নদী, চিড়িয়াখানা, মন্দির সবই রয়েছে। আর আছে ক্লাব বিল্ডিং সমেত ক্রিকেট গ্রাউন্ড। রাজাকে জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন সে মাঠে খেলা হয় শরৎকালে। বড় খেলা একটাই হয়, সেটা হলো মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাব ভার্সেস প্লান্টার্স ক্লাব। সে খেলা দেখতে নাকি সমতল ভূমি থেকেও লোক উঠে আসে। আমি যখন গেছি 1949-এ, তখনও অনেক সাহেব প্লান্টার থাকে ওই অঞ্চলে। তারা সব স্থানীয় চা বাগানের মালিক। তার মধ্যে নাকি জনাচারেক ডাকসাইটে প্লেয়ার আছে, যারা তরুণ বয়সে দেশে থাকতে কাউন্টি ক্রিকেট খেলেছিল, তারপর ভারতবর্ষে চলে এসেছে ব্যবসা করতে। রাজার টিম নাকি রাজেন্দ্র প্রতাপের আমলে খুবই ভালো ছিল, কিন্তু এখন আর তেমন নেই। তাই গত 10 বছরে একবারও মার্তণ্ডপুর জিততে পারেনি। 4 দিন ধরে খেলা চলে, মার্তণ্ডপুরের পক্ষে রান ওঠে না বলে প্রতিবারই নাকি ইনিংস ডিফিট হয়। তাই সাহেবদের এক ইনিংসের বেশি ব্যাটই করতে হয় না। আমি আসার হপ্তা তিনেকের মধ্যেই রাজা একদিন আমাকে এই বাৎসরিক ম্যাচের কথা বললেন, তোমার তো বেশ জোয়ান, ছিমছাম, সুপুরুষ চেহারা, খেলাধুলার শখ আছে নাকি? আমি বললাম, আউটডোর গেমস এককালে খেলেছি, আজকাল তাস, দাবা, বিলিয়ার্ড এইসব খেলি সুযোগ পেলে। তারপরেই রাজা এমসিসি আর প্লান্টার্স ক্লাবের কথাটা বললেন। এখানে ভালো ক্রিকেটারের খুব অভাব, বললেন রাজা। এককালে এমন ছিল না। আমি নিজে অবশ্য কোনোদিন ক্রিকেট খেলিনি, বাবাই খেলতেন, কিন্তু তখন আমাদের দলকে সাহেবরা রীতিমতো ভয় পেত। এখন ব্যাপারটা উল্টে গেছে। অথচ এমনই ট্রেডিশনের জোর যে বাৎসরিক ম্যাচটা না খেললেই নয়। আর তো 1 মাস আছে, এবার তুমিও লেগে পড়ো। আমি বাধ্য হয়ে বললাম যে আমার প্র্যাকটিস নেই, কিন্তু রাজা কথাটা কানে নিলেন না। বললেন, এই 1 মাসে প্র্যাকটিসের ঢের সুযোগ পাবে। তোমাকে গানেনমুর কোম্পানির একটা ভালো বিলিতি ব্যাট দিচ্ছি। বাবা এনেছিলেন বিলেত থেকে, তার এক বন্ধুর কাছ থেকে পাওয়া। কাজের ফাঁকে ফাঁকে একটু হাত চালিয়ে নাও। তোমার কি বোলিং আসে নাকি? বাধ্য হয়ে বললুম যে ওদিকে আমার কোনোদিনও ঝোঁক ছিল না। 5 ডাউন 6 ডাউন নামতুম আর ব্যাটিংই করতুম। তবে ইয়াং বয়সের সে ফর্ম ফিরে পাবার আশা বৃথা, সেটাও জানিয়ে দিলুম। রাজা অবশ্যই কথাতেও কান দিলেন না। বললেন, আমার সঙ্গে এসো, তোমাকে ব্যাটটা দিয়ে দিই। প্রাসাদের দক্ষিণ ভাগে একটা বিশেষ ঘরে গেলুম রাজার সঙ্গে। এই ঘরটা হলো যাকে বলে ট্রফি রুম। বীরেন্দ্র প্রতাপ ভালো শিকারী। তার মারা বাঘ, ভাল্লুক, বাইসন, হরিণের স্টাফ করা দেহ আর মাথা রয়েছে এই ঘরে। এছাড়া রয়েছে এক আলমারি বোঝাই কাপ আর মেডেল। তার মধ্যে বেশিরভাগই রাজেন্দ্র প্রতাপের পাওয়া, আর বাকি পেয়েছেন বর্তমান রাজা তার স্কোয়াশ খেলায় কৃতিত্বের জন্য। এরই পাশে একটা আলমারিতে রয়েছে কিছু টেনিস র্যাকেট, স্কোয়াশ র্যাকেট, মাছ ধরার ছিপ আর বিভিন্ন খেলার সময় পরার জন্য রকমারি ক্যাপ। কিন্তু ক্রিকেট ব্যাট তো কোথাও দেখছি না। রাজাকে জিজ্ঞেস করাতে বললেন, ওটা ছিল রাজার খুব স্বাদের সম্পত্তি, তাই যেমন তেমনভাবে রাখা নেই। এই বলে একটা আলমারির তলার দিকে দেরাজ খুলে তার থেকে টেনে বার করলেন খবরের কাগজে মোড়া ব্যাটটা। সেটা দিয়ে অনেক খেলা হলেও এখনও বেশ ব্যবহার্য অবস্থায় রয়েছে। হাতে নিয়ে দেখো। নিলুম, আর নিতেই কেমন যেন ম্যাজিকের মতো বয়সটা 10 বছর কমে গেল। মনে পড়ল যত খেলা আমি খেলেছি তার মধ্যে নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় ছিল ক্রিকেট। বারচারে ঘাকড়াবার ভঙ্গিতে হাত চালিয়ে ফস করে বলে দিলুম, আমি রাজার দলের হয়ে সাহেবদের বিরুদ্ধে খেলতে রাজি আছি। রাজা হ্যান্ডশেকের জন্য তার ডান হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে। দিন 3 মধ্যে এমসিসি টিমের সব খেলোয়াড়ের সঙ্গে আলাপ হয়ে গেল। ক্যাপ্টেন হচ্ছেন সুন্দরলাল গুপ্তে, দিল্লির লোক, বয়সও আমারই মতো। অন্য খেলোয়াড়দের কাউকে দেখে বিশেষ ভরসা হয় না। এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার চেহারা এবং স্বাস্থ্য এদের সকলের চাইতে ভালো। 2 দিন মাঠে নেবে ঠুকঠাক করলুম, দেখলুম দিব্যি হাত চলছে, দৃষ্টি পরিষ্কার, মাথা ঠান্ডা। সুন্দরলাল খুব খুশি হলেন। কিন্তু 3 দিনের দিন বিধিবাদ সাধলেন। সকালে উঠে 2-4টে হাঁচি হল, আর দুপুর হতে না হতে তেড়ে জ্বর, ইনফ্লুয়েঞ্জা। তখন মিক্সচারের যুগ,
ডাক্তার পাণ্ডে এসে প্রেসক্রিপশন লিখে দিলেন, তাও 7 দিন আগে জ্বর ছাড়ল না। 8 দিনের দিন বিছানা ছেড়ে উঠে বুঝতে পারলুম দেহের শক্তি অর্ধেক হয়ে গেছে। আগেও ফ্লু হয়েছে, জানি দুর্বল করে দেয়, কিন্তু কথা হচ্ছে 15 দিন বাদে ম্যাচ, খেলব কি করে? রাজা কিন্তু নির্বিকার, বললেন 15 দিন ঢের সময়, খেলার আগে ঠিক চাঙ্গা হয়ে উঠবে, দেখে নিও। ম্যাচের আগের দিন একটু ব্যাট চালিয়ে নিতে পারলে আর কোনো ভাবনা নেই। কি আর করি, খেলার চিন্তা আপাতত স্থগিত রেখে কাজে মন দিলাম। এখানে রাজেন্দ্র প্রতাপের ডায়েরির কথাটা বলা দরকার। চামড়া দিয়ে বাঁধানো 33টা ভলিউম, 16 বছর বয়স থেকে লেখা শুরু, আগাগোড়ায় ইংরেজিতে, গোড়ার দিকে ভাষায় গণ্ডগোল, ব্যাকরণে ভুল ইত্যাদি রয়েছে, কিন্তু 21 বছর বয়সে বিলেত যাবার 6 মাসের মধ্যে ভাষা হয়ে গেছে চোস্ত। পড়ার সঙ্গে সঙ্গে নোট করে যেতে হচ্ছে বলে এই 1.5 মাসে বেশি এগোতে পারিনি, কিন্তু এর মধ্যেই রাজার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে গেছি। বীরেন্দ্র প্রতাপ অবশ্যই 33 খণ্ডে সবকটাই পড়েছেন। তার মতে রাজেন্দ্র প্রতাপের ডায়েরি হল একমেবা দ্বিতীয়ম। ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো রাজাই এরকম ডায়েরি লিখেছেন বলে জানা যায়নি। একটা কথা অবশ্যই এর মধ্যেই আমি বুঝতে পেরেছি, সেটা হলো এই যে রাজেন্দ্র প্রতাপ ছিলেন ক্রিকেটের পোকা। তিনি বিলেত পৌঁছেছিলেন 1901 সালে। যেদিন পৌঁছালেন সেদিনই ডায়েরিতে লিখছেন, অ্যাট লাস্ট আই ক্যান ওয়াচ রঞ্জি প্লে। বিলেত থেকে ফিরে এসেই রাজেন্দ্র প্রতাপ মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাবের পত্তন করেন। প্লান্টার্স ক্লাব অবশ্যই তার আগে থেকেই ছিল। 2 ক্লাবের মধ্যে বাৎসরিক ম্যাচের পরিকল্পনাও রাজেন্দ্র প্রতাপের। তার 35 বছর বয়স অবধি তিনি ছিলেন এমসিসির ক্যাপ্টেন। তার আমলে সাহেবরা নাকি মোটেই জুত করতে পারেননি। তার প্রধান কারণ, অধিনায়ক নিজে ছিলেন ডাকসাইটে ব্যাটসম্যান। বীরেন্দ্র প্রতাপের মতে তার বাবার উচিত ছিল কোমর বেঁধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নেমে যাওয়া, যেমন নেমেছিলেন রঞ্জি, দিলীপ সিংজি, পাতৌদির নবাব, পাতিয়ালার মহারাজা। কিন্তু ক্রিকেটের চেয়েও বেশি টান ছিল তার সাহিত্যের প্রতি। আত্মজীবনী লিখতে শুরু করেছিলেন, কিন্তু 53 বছর বয়সে হঠাৎ হার্ট ফেল করে চলে গেলেন। বীরেন্দ্র প্রতাপের বয়স তখন 22। যে কাজ বাপ করে যেতে পারেননি, সে কাজ এখন তিনি করবেন বলে মনস্থ করেছেন। দেখতে দেখতে ম্যাচের দিন এলো। তার আগে 2 দিন মাত্র প্র্যাকটিস করেছি। দুর্বলতা যে পুরোপুরি গেছে তাও বলতে পারব না। তা সত্ত্বেও যে একটা উদ্দীপনা অনুভব করছিলাম, এটা বলতেই হবে। মন বলছিল যে এ খেলা আমাকে খেলতে হবে। ইতিমধ্যে প্লান্টার্সের টিম সম্বন্ধেও জেনেছি। 3 জন ভালো ব্যাটসম্যান আছে, তাদের মধ্যে বোল্টন, ম্যানার্স আর উইলকক্স। এছাড়া ভালো বোলার আছে 2 জন, মার্টিন আর ফুলারটন। তার মধ্যে প্রথমটির বোলেলা কি বেশ তেজ। খেলার দিন দেখি সকাল থেকে মাঠে দর্শক জমায়েত হচ্ছে। বুকের ভেতর ধুকপুক করছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে খেলার আগ্রহটাও বাড়ছে। ক্যাপ্টেনকে বললাম যে ইনফ্লুয়েঞ্জার প্রভাব যেহেতু সম্পূর্ণ কাটেনি, ফিল্ডিংয়ে যেন আমাকে এমন জায়গায় রাখা হয় যাতে বেশি দৌড়াতে না হয়। গুপ্তে বললেন, কোনো চিন্তা নেই, তোমাকে স্লিপে দেব। 10টায় ম্যাচ শুরু। মাঠের চতুর্দিকে লোক গিজগিজ করছে। নীল আকাশে শরতের তুলো পেজা মেঘ। 2 ক্যাপ্টেন আম্পায়ারের সঙ্গে মাঠে নামলেন, আর আমিও চোখ বুজে 12 দুর্গানাম জপে নিলুম। ওদিকের অধিনায়ক জন উইলকক্স সেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে, আর আমি টাটকা নতুন সাদা প্যান্ট, শার্ট, জুতো আর নীল ক্যাপ পরে দলের সঙ্গে মাঠে নেমে সেকেন্ড স্লিপে গিয়ে দাঁড়ালুম। যাবার আগে অবশ্যই রাজার সঙ্গে দেখা করে গিয়েছিলুম। রাজা আমার হাত ধরে ঝাঁকানি দিয়ে বললেন, কোনো ভাবনা নেই, তোমার ব্যাটে জাদু আছে। কথাকার আসল মানে অবশ্যই পরে বুঝেছিলুম। 35 বছর আগের ঘটনা, তাই খুব ডিটেলে মনে নেই। তবে এটা মনে আছে যে সাহেবরা 322 রান তুলে দ্বিতীয় দিন টিয়ের আগে সবাই আউট হয়ে গেলেন। আমি একটা ক্যাচ লুফে কিছুটা মান রক্ষা করলুম, কিন্তু মন বলতে লাগলো যে এবারও সাহেবকে হারানো গেল না। 350 রান তোলার মতো ব্যাটসম্যান আমাদের দলে নেই। পরপর 10 বার হেরেছে মার্তণ্ডপুর ক্লাব, এবার নিয়ে হবে 11 বার। এমসিসি চায়ের পর ব্যাট করতে নামল। ওপেনিং ব্যাট ক্যাপ্টেন গুপ্তে আর সুন্দরাম বলে একটি মাদ্রাজি। আমি 5 উইকেট গেলে নামব, এটা আগে থেকেই ঠিক হয়ে আছে। গুপ্তে টুকটুক করে 23 রান তুলে কট আউট হয়ে গেল। তার জায়গায় এলো সালামাত হোসেন।
বললে বিশ্বাস করবি না, 4:45টার মধ্যে 5টা উইকেট ধরাধর কচু কাটা। তখন রান উঠেছে মাত্র 92। 4টে যখন পড়েছে তখনই আমি প্যাড পরে রেডি। 5 নম্বর যখন শূন্যি করে মুখ কালি করে ফিরছে, আমি নেমে পড়লুম মাঠে। কেউ তালি দিল না। আমাকে কেউ চেনে না। শুনেছি ইনি বাঙালি বাবু, কাজেই আমার উপর কেউই বিশেষ ভরসা করছে না। তখনও ওভারে 3 বল বাকি। বোলিং করছে ওদের ফাস্ট বোলার ক্লিফ মার্টিন। আমি গিয়ে জায়গায় দাঁড়ালুম। তখনকার মনের অবস্থা বলে বোঝানো খুব মুশকিল। সকাল অবধি মনে হচ্ছিল যে অসুখের দরুন যে এনার্জিটা হারিয়েছিলাম তার সবটুকুই এ কদিনে আবার ফিরে পেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আবার লোপ পেয়েছে। ব্যাটটা হাতে ভারী লাগছে, পায়ের প্যাড যেন একটা দুর্বিষহ বোঝা, তাই নিয়ে ছুটে রান করা যেন একটা অসম্ভব ব্যাপার। ওদিকে মার্টেন হেঁটে গিয়ে তার জায়গায় দাঁড়িয়ে বলটা প্যান্টের পাশে ঘষে নিচ্ছে। মন বলছে প্রথম বলেই আমার স্টাম্প হবে চিচিং ফাঁক। তাও কোনো রকমে মনটাকে শক্ত করে মাথা ঘুরিয়ে ফিল্ডটা দেখে নিয়ে ব্যাট পাতলুন ঘাসের ওপর। তারপর ভুরু কুচকে চাইল মার্টিনের দিকে। সব তৈরি বুঝে সে দিলে স্টার্ট। 14 পা দৌড়ে সমস্ত শক্তি প্রয়োগ করে যে বলটা সে ডাগলে আমার দিকে, সেটা শর্ট পিচ। কোত্থেকে মুহূর্তের মধ্যে যে মনে সাহসটা এলো জানি না। শুধু সাহস না, সেই সঙ্গে চোখের দৃষ্টি, নার্ভের ওপর দখল, কবজির জোর আর হাঁকড়াবার গোঁ, সব মিলে ব্যাট চালানোর সঙ্গে সঙ্গে বল বাবাজি উল্টো মুখে আকাশে উঠে চোখের পলকে ক্লাবঘরের পেছনে শিরিষ গাছের পাতা ভেদ করে একটা কান ফাটানো খটাং শব্দ করে পড়ল একটা অদৃশ্য টিনের চালের ওপর। খেলা এই প্রথম ছক্কা, আর তাই না দেখে হাজার পায়রা একসঙ্গে টেক অফ করলে যেমন শব্দ হয়, দর্শকদের মধ্যে থেকে উঠল তেমনি একটা শব্দ। এমন হাততালি ক্রিকেটের মাঠে বড় একটা শোনা যায় না, আর এই হাততালিতেই যেন নদীতে বান ডাকার মতো হুড়মুড় করে আমার সমস্ত উৎসাহ আর কনফিডেন্স ফিরে এলো। এটা ঠিক যে সেদিন নিজের খেলায় আমি নিজেই হকচকিয়ে যাচ্ছিলুম। এ যেন আমি নয়, আমার ভেতর ঢুকে আমার হয় অন্য কোনো ক্ষণজন্মা ক্রিকেটের যেন খেলাটা খেলে দিচ্ছে। সব কৃতিত্ব তারই, আমি নিমিত্ত মাত্র। আমার স্কোর হয়েছিল 243 নট আউট, তার মধ্যে 11টা ছক্কা আর 31টা বাউন্ডারি। অন্য ব্যাটসম্যানের ওপর ভরসা নেই বলে ওভারের শেষ বলে শর্ট রান নিয়ে ব্যাটিংয়ের পুরো দায়িত্বটা নিজের ঘাড়েই নিয়েছিলাম। ড্রাইভ, হুক, গ্লান্স, কাট ওভার দ্য বোলার, কোনো স্ট্রোকই আমার খেলা থেকে বাদ পড়েনি। আশ্চর্য এই যে এককালে যখন ক্রিকেট খেলেছি তখন এর অনেক স্ট্রোকই আমার হাত দিয়ে বেরোয়নি। 100 করার সঙ্গে সঙ্গে সাহেবরা এসে আমার পিঠ চাপড়ে দিয়েছিল, কিন্তু 200 বেলায় দেখলুম তাদের সকলের মুখ ফ্যাকাশে মেরে গেছে, পিঠ চাপড়ানোর সামর্থ্যও যেন আর নেই। আমার এমন খেলার পরে সাহেবরা এমন মুষড়ে পড়েছিল যে দ্বিতীয় ইনিংসে 77-এর মাথায় তাদের শেষ উইকেট পড়ে গেল। ইনিংস ডিফিট, কারণ আমাদের টোটাল হয়েছিল 436। 4 দিনের দিন 2:30-টে খেলা শেষ হয়ে গেল। সেদিনই সন্ধ্যায় আমার ঘরে খাটে শুয়ে ভরদ্বাজ বেয়ারাকে দিয়ে একটু দলাই মলাই করিয়ে নিচ্ছি, এমন সময় রাজার খাস বেয়ারা এসে জানালে যে আমার তলব পড়েছে। গেলুম বেয়ারারের সঙ্গে। তার ঘরে ঢুকতেই রাজা আমার দিকে চেয়ে একগাল হেসে বললেন, ওয়েল ব্যানার্জি, হাউ ডু ইউ ফিল? আমি অকপকে বললুম, দেখো রাজা, আমি একেবারে বোকা বনে গেছি। সত্যি বলছি, আমি এমন খেলা কখনো খেলিনি, কারণ এমন খেলা আমার পক্ষে সম্ভবই নয়। এর রহস্য ভেদ করার শক্তি আমার নেই। রাজার মুখে এখনও মেলায়েম হাসি। সামনের চেয়ারের দিকে নির্দেশ করে বললেন, বস। আমি বসলুম। রাজা তার সামনে টেবিলের উপর থেকে একটা বই তুলে নিলেন। দেখে চিনতে পারলুম এটা রাজেন্দ্র প্রতাপের ডায়েরির একটা খণ্ড। একটা বিশেষ জায়গায় ডায়েরিটা খুলে সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বীরেন্দ্র প্রতাপ বললেন, এইখানটা পড়ে দেখো। পড়ার আগে ওপরে সন তারিখ দেখে নিলুম, 3রা নভেম্বর 1903, অর্থাৎ বিলেত যাবার 2.5 বছর পর। এবার লেখাটায় চোখ গেল। যা পড়লুম তার বাংলা করলে এই রকম দাঁড়ায়, আজ রঞ্জি তার বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার নিজের একটা ব্যাট আমাকে দিল। এই ব্যাট নিয়েই সে সাসেক্সের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে 202 রান করেছিল। আমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ আছে কি? এতদিন রঞ্জি শুধু নামই শুনেছিলুম, আজ তার মৃত্যুর 16 বছর পরে নিজের খেলা থেকে আঁচ করলুম তিনি কেমন খেলতেন। এই ছিল খেলোয়াড় তারিণী খুড়ো, একটি মজাদার, রহস্যময় ও খেলাধুলার ভরপুর গল্প। তারিণী খুড়োর মুখে গল্প যেন জীবন্ত হয়ে ওঠে, আর সেই সঙ্গে আমাদেরও একটা পুরনো নস্টালজিক জগতে নিয়ে যায়।
আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের গল্পে আবার দেখা হবে এক নতুন তারিণী খুড়ো কীর্তি নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন বাংলা সাহিত্য। ধন্যবাদ।